এই ব্রিসবেনের গ্যাবায় ভারতের রেকর্ডটা কিন্তু মোটেই খুব একটা ভালো নয়। এই মাঠে ভারত মোট 7খানা টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে জয় পেয়েছে মাত্র একটায়, সেটা ওই গতবার 2020-21 মরশুমের সফরটায়। আর এছাড়া যে বাকি 6টা টেস্ট ম্যাচ তারা এখানে খেলেছে, 6টাতেই তাদের হারের সম্মুখীন হতে হয়েছে। তো আগেরবারেই যখন এই ব্রিসবেনে ভারত টেস্ট জিতেছিল, তাহলে ওই আগেরবারের সফরটাই একবার আপনাদের সামনে একটু ঝালিয়ে দিই। ওই 4 ম্যাচের টেস্ট সিরিজ ছিল, ওই সিরিজটা ছিল ওই রানিং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ। তো প্রথম টেস্টটা ভারত খেলেছিল অ্যাডিলেডে, ওটা ছিল ওই ডে নাইট পিঙ্ক বল টেস্ট ম্যাচ। তো আমার মনে আছে ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থেকে 53 রানের লিড নিয়েছিল। তো ফলে সেকেন্ড ইনিংসে ডেফিনেটলি ভারতই আর কি ফেভারিট হয়ে স্টার্ট করেছিল, কিন্তু ওই জায়গায় ভারতের একটা চরমভাবে ব্যাটিং বিপর্যয় হয়েছিল। মাত্র 36 রানেই তারা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেছিল। তো যার কারণে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ওই 93 রানের টার্গেট দাঁড়িয়েছিল। তো অস্ট্রেলিয়া 8 উইকেটের ব্যবধানে প্রথম টেস্ট ম্যাচটা জিতে গেছিল। এরপর সেকেন্ড ম্যাচটা ছিল ওই বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। সেখানে ভারতীয় দল কিন্তু আবার তাদের রেগুলার ক্যাপ্টেন বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমেছিল, কারণ তখন কথাই ছিল যে বিরাট কোহলি ওই সফরের প্রথম টেস্টটা খেলেই তিনি দেশে ফিরে আসবেন, আর বাকি 3খানা টেস্ট ম্যাচে নেতৃত্ব দেবেন তাদের ভাইস ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। তো বিরাট কোহলিকে হারানোর ফলে তাদের রেগুলার ক্যাপ্টেনও যেমন হারিয়েছে, আবার একজন মানে মিডিল অর্ডারের মূল স্তম্ভকেও তারা ওই জায়গায় হারিয়েছিল। কিন্তু তার মানে কোনো প্রভাব ভারতীয় দল কিন্তু বাকি 3খানা টেস্ট ম্যাচে একেবারেই পড়তে দেয়নি। অজিঙ্ক্য রাহানের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে আর তার ওই রকম মানে একটা বলতে গেলে ক্যাপ্টেন্স নকে ওই মেলবোর্ন টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্যভাবে হারিয়ে দেয়। প্রথম ইনিংসেই ভারত অস্ট্রেলিয়ার থেকে ওই 130+ রানের একটা লিড নিয়ে ফেলেছিল, আর অস্ট্রেলিয়াকে সেকেন্ড ইনিংসে ভারতের বোলাররা খুবই তাড়াতাড়ি গুটিয়ে দিয়েছিল। ফলে লাস্ট ইনিংসে ভারতের জয়ের জন্য টার্গেট ছিল ওই 65 বা 70 রানের মতো। তো 2 উইকেট হারিয়ে ভারত 8 উইকেটের ব্যবধানে ওই মেলবোর্ন টেস্টটা জিতে নেয়। ফলে 4 ম্যাচের টেস্ট সিরিজ তখন 1-1 ব্যবধানে হয়ে গেছিল। এরপর থার্ড টেস্টটা ওই নিউ ইয়ার্স টেস্ট ছিল হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ওইখানে অস্ট্রেলিয়া যেভাবে খেলেছিল আর কি, মানে লাস্ট দিন পর্যন্ত মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার জয়টা জাস্ট সময়ের অপেক্ষা, এমন ভালো পজিশনে তারা ছিল। মানে ভারত তখন ওই লাস্ট ইনিংসের তারা সম্ভবত চেস করছিল ওই 408 রানের একটা টার্গেট। যারা আর কি ভারতের হয়ে লড়াই করছিলেন ঋষভ পান্ত, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্য রাহানে, তাদের উইকেটগুলো কিন্তু সব চলে গেছিল। তখনও দিনের খেলা শেষ হতে মোটামুটি 45 থেকে 50 ওভার মতো বাকি রয়েছে। তখনও জয়ের জন্য ভারতের অনেকটাই রান বাকি, প্রায় 150 মতো। আর অস্ট্রেলিয়া তুলতে হবে মাত্র 5 উইকেট। তো হাতে যখন 45 থেকে 50 ওভার রয়েছে, অস্ট্রেলিয়ার বোলাররা তো ডেফিনেটলি ওই জায়গায় ফেভারিট ভারতের ওই টেল এন্ডারদের শেষ 5টা উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে। কিন্তু ওই জায়গায় আমাদের সবাইকে চমকে দিয়ে ওই ষষ্ঠ উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর হনুমা বিহারী অবিশ্বাস্যভাবে 62 রানের একটা পার্টনারশিপ গড়ে তুললেন। 258 বল ফেস করে, মানে 43 ওভার তারা ব্যাটিং করে 62 রানের জুটিটা গড়ে ওই জায়গায় অস্ট্রেলিয়ান বোলারদেরকে তারা পুরোপুরি রুখে দিয়েছিল। পার্টিকুলারলি হনুমা বিহারীকে টার্গেট করেছিল ওই জশ হেজেলউড আর ওই প্যাট কামিন্স। তারা কন্টিনিউয়াসলি শর্ট বল ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারি করে তার শরীরে ক্রমাগত আঘাত করার চেষ্টা করছিলেন। অশ্বিনও ওই জায়গায় অনেকগুলো আঘাত খেয়েছিলেন একইভাবে। কিন্তু তারা একদম বলতে গেলে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, মানে তারা ড্রেসিং রুম থেকে শপথ করেই এসেছিল তারা কোনোভাবেই নিজেদের উইকেটগুলোকে ওই জায়গায় বিলিয়ে দিয়ে আসবেন না। আর যার ফলস্বরূপ তারা উইকেটের সামনে একেবারে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে অস্ট্রেলিয়ার প্রায় নিশ্চিত জেতা ম্যাচটা একেবারে তাদের মুখের গ্রাসটা বলতে গেলে কেড়ে নিয়েছিলেন। ম্যাচটা যদিও ড্র হয়েছিল, কিন্তু মানে অস্ট্রেলিয়ার কাছে ওটা এক প্রকার বলতে গেলে আত্মসমর্পণই ছিল। তো ফলে সিডনি টেস্টটা ড্র হয়ে যায়, আর সিরিজের ফলাফল তখনও ওই 1-1 এই অবস্থাতেই থাকে। তো এরপর আর কি লাস্ট টেস্টটা হয়েছিল ব্রিসবেনে। তো কোভিড-19 ভাইরাসের প্রকোপের কারণে ম্যাচটা আর কি মানে নির্দিষ্ট শিডিউল যেটা ছিল তার থেকে আর কি কয়েকদিন পিছিয়ে যায়। আমার মনে আছে ওই জন্য ভারতের মানে রেগুলার প্লেইং ইলেভেনে যারা খেলতেন ওই কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য তাদেরকে কিন্তু ছিটকে যেতে হয়েছিল ওই লাস্ট টেস্ট ম্যাচটা থেকে। তো ভারত বলতে গেলে কিছুটা তুলনামূলক দুর্বল দল নিয়েই নেমেছিল, কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আবার পূর্ণ শক্তির দল নিয়ে নেমেছিল। আমার মনে আছে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাটিং করে 369 রান তুলেছিল। মার্নাস লাবুসন একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন ওই জায়গায়। আর এর জবাব দিতে নেমে ভারতের ব্যাটারদের কিন্তু শুরুতেই বলতে গেলে ব্যাটিং বিপর্যয় হয়েছিল। 186 রানের মধ্যেই ভারতের 6-6টা উইকেট চলে গেছিল। কিন্তু খুবই সারপ্রাইজিংলি ওই ম্যাচেই ভারতের হয়ে টেস্ট ডেবিউ করা ওয়াশিংটন সুন্দর আর শার্দুল ঠাকুর এই দুজনেরই ওই ম্যাচের ডেবিউ হয়েছিল। তারা ওই আর কি সপ্তম উইকেটে গিয়ে 123 রানের একটা অনবদ্য জুটি গড়ে তোলেন। মূলত তাদের ব্যাটিংয়ের উপর ভর করেই ভারত ওই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করে। দুজনেই দুটো খুব ভালো গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করেছিলেন। তো যখন মনেই হচ্ছিল ভারতের স্কোরটা সম্ভবতই 250-র উপর উঠবে না, তারা ওই জায়গায় আর কি দুর্ধর্ষ ওই পার্টনারশিপটা করে ভারতের প্রথম ইনিংসের স্কোরটাকে নিয়ে যান 336-এ। তারপরে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ভারতের থেকে 33 রানের লিড পেয়েছিল। এরপর ভারতের বোলাররা কিন্তু সেকেন্ড ইনিংসে দুর্ধর্ষ বোলিং করেন। মানে বোলিং লাইন আপটা তুলনামূলক দুর্বল হয়ে গেছিল অনেককে আর কি ওই কোভিড-19 ভাইরাসের কারণে ছিটকে যাওয়ার জন্য। তারপরেও মোহাম্মদ সিরাজ ওই জায়গায় দুর্ধর্ষ একটা বোলিং স্পেল করেন। তিনি 5-5টা উইকেট শিকার করেছিলেন অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে এই ব্রিসবেনের গ্যাবাতেই।
তো ফলে অস্ট্রেলিয়াকে ভারত 294 রানে অল আউট করে দিয়েছিল। ফলে জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের টার্গেটটা দাঁড়িয়েছিল 328 রানের। তো ভারত আর কি খুব বেশি সময়ও যে পেয়েছিল ওই টার্গেটটা চেস করার জন্য এটাও আপনি বলতে পারবেন না। ওই চতুর্থ দিন একদম আর কি শেষের দিকে কয়েকটা ওভার পেয়েছিল আর লাস্ট দিনটা তারা পেয়েছিল। তো ওই জায়গায় ভারতের মাত্র 18 রানের মধ্যেই তাদের প্রথম উইকেট চলে যায় রোহিত শর্মার। এরপর দ্বিতীয় উইকেটে তাদের আরেক ওপেনার শুভমান গিল আর তিনে নামা তখন চেতেশ্বর পূজারার মধ্যে 114 রানের একটা জুটি গড়ে ওঠে। শুভমান গিল 91 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছিলেন আর অপরদিকে চেতেশ্বর পূজারাও তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়েছিল। তো 114 রানের পার্টনারশিপটা হয়ে যাওয়ার পর তারপর আমার মনে আছে ওই চতুর্থ উইকেটে ওই ঋষভ পান্ত তার চেতেশ্বর পূজারার মধ্যে আবার একটা ওই 60+ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। চেতেশ্বর পূজারা অসাধারণ ব্যাটিং করেছিলেন ওই ম্যাচে। রান হয়তো তিনি খুব বেশি করেননি, ওই 56 বা 57 মতো করেছিলেন, কিন্তু তিনি যেভাবে আর কি ফেস করেছিলেন অস্ট্রেলিয়ার বোলারদেরকে, উইকেটের একটা পাস যেভাবে আগলে রেখেছিলেন, মানে তাকে আর কি শরীরে টার্গেট করে সবসময় বল করে যাচ্ছিলেন ওই জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা। তো তারপরেও সব আঘাত সহ্য করেও তিনি ওই জায়গায় এক প্রকার মানে চীনের প্রাচীরের মতো রুখে দাঁড়িয়েছিলেন, কোনোভাবেই নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়ে আসছিলেন না। আর সাথে ওই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দিয়ে ভারতকে একটা বেশ কমফোর্টেবল পজিশনে রেখে গেছিলেন। এরপর পূজারা আউট হয়ে যাওয়ার পর ইনিংসের বাকি দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন ওই ঋষভ পান্ত। এরপর ঋষভ পান্ত আমার মনে আছে ওই সপ্তম উইকেটে সম্ভবত তিনি ওই ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে 53 রানের একটা জুটি করে তোলেন। আর ওই ম্যাচে ডেবিউ হওয়া ওয়াশিংটন সুন্দর প্রথম ইনিংসেও যেমন একটা ভালো নক খেলে শার্দুল ঠাকুরের সাথে একটা ভালো পার্টনারশিপ গড়ে যেমন ভারতকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, আবার সেকেন্ড ইনিংসেও তার ওই রকম অসাধারণ ব্যাটিং প্রদর্শনীর মাধ্যমে তিনি ঋষভ পান্তের সাথে ওই 53 রানের পার্টনারশিপটা গড়ে বলতে গেলে ওই জায়গায় ভারতকে প্রায় তিনি জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। ওয়াশিংটন সুন্দর যখন আউট হয়েছিলেন তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন হয়তো আর 10 বা 11 রানের মতো। তো ঋষভ পান্ত ওই জায়গায় চমৎকার একটা হাফ সেঞ্চুরি করেছিলেন। বলতে গেলে চেতেশ্বর পূজারা আউট হয়ে যাওয়ার পর তিনি নিজের একার কাঁধেই দায়িত্ব নিয়ে ওই ভারতের ইনিংসটাকে ক্যারি করেছিলেন। ফলে ভারত 7 উইকেট হারিয়ে ওই ব্রিসবেনে একদম শেষ দিন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। দিনের খেলা শেষ হতে আর খুব বেশি ওভারও বাকি ছিল না, ওই 4-5 ওভার মতোই বাকি ছিল। তার মধ্যেই ঋষভ পান্ত তার অন্যান্য ব্যাটারদের ওই রক্ষণ আর আক্রমণে পারফেক্ট সংমিশ্রণে ভারত ওই জায়গায় ম্যাচটা জিতে নেয়, মানে যেটা এখনো পর্যন্ত ব্রিসবেনে ভারতের এক এবং একমাত্র টেস্ট জয়। তো ওই টেস্ট ম্যাচটা জয়ের ফলে ভারত টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে 2-1 ব্যবধানে এই বর্ডার গাভাস্কার ট্রফিতে তাদেরকে সিরিজ হারিয়ে এসেছিল। তো ওই রকমই একটা ঘটনা ঘটার অপেক্ষায় আমরা রয়েছি। ঠিক যেমন ভারত আগের বারে ওই তাদের সিরিজ জয়টা নিশ্চিত করেছিল ওই ব্রিসবেনের গ্যাবাতে, একদম বলতে গেলে ওটা ছিল অজিদের দুর্গ। তো আমরা ডেফিনেটলি চাইবো খেলাটা যখন ওই ব্রিসবেনেই হচ্ছে তো ওই জয়ের অনুপ্রেরণাটাকেই কাজে লাগিয়ে ভারতের এই প্লেয়াররা ডেফিনেটলি যেন চেষ্টা করে এই ম্যাচে একটা ওই রকম দুর্ধর্ষ জয় ছিনিয়ে আনার, যাতে করে এই ম্যাচটাও জয় হয়, এই সিরিজেও যেমন আমরা লিড নিয়ে নিতে পারি, আবার একই সাথে ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার ওই স্বপ্নটাও যেন জেগে থাকে। তো আপনারা কি মনে করেন এইবারের ব্রিসবেন টেস্টেও অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই বধ করে ভারত কি সেই আগের সফরের স্মৃতিটা আবারও ফিরিয়ে আনতে পারবে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?